আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা এই স্লাইডে নতুন একটা চ্যাপ্টার 8 শিখব। চ্যাপ্টার 8 এর নাম এসি সার্কিট, বিশুদ্ধ আরএলসি সার্কিট। বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত বিভিন্ন উপাদান সমূহকে সার্কিটের প্যারামিটার বলে। তো এই সার্কিটের প্যারামিটার যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে তিন ধরনের সার্কিট প্যারামিটার আমাদের সার্কিটে থেকে থাকে। একটা হচ্ছে রেজিস্টর, আর দিয়ে প্রকাশ করে, ওটার একক হচ্ছে ওহম। ইন্ডাক্টর এল দিয়ে প্রকাশ করে, এটার একক হেনরি। ক্যাপাসিটরকে সি দিয়ে প্রকাশ করে এবং এটার একক ফ্যারাডে। রেজিস্টর যেই ধর্মের কারণে তার কারেন্টকে বাধাপ্রাপ্ত করে সেটাকে রেজিস্ট্যান্স বলে। তাই সংজ্ঞাটা এমন দাঁড়ায় যে রেজিস্ট্যান্স সার্কিটে প্রবাহিত কারেন্টকে বাধা প্রদান করে। রেজিস্টরের সিম্বল এবং সিম্বলিক ডায়াগ্রাম এরকম। আর ইন্ডাক্টরের ধর্মটাকে বলা হয় ইন্ডাকটেন্স। তাই ইন্ডাকটেন্স বৈদ্যুতিক সার্কিটে প্রবাহিত কারেন্টের যে কোনো পরিবর্তনকে বাধা প্রদান করে। এর ফলে কয়েলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো আমরা এটাও জানি যে ইন্ডাক্টরের চিহ্নটা এরকম, সিম্বলটা এরকম, এবং ইন্ডাক্টর বাস্তব রূপে এরকম একটা কয়েলের প্যাচের মতো দেখতে হয়। আর ক্যাপাসিটরের ধর্মটাকে ক্যাপাসিটেন্স বলে। ক্যাপাসিটেন্স বৈদ্যুতিক চার্জকে সঞ্চয় করে রাখতে সাহায্য করে। ক্যাপাসিটরের সিম্বল দুটো দণ্ডের মতো এবং ক্যাপাসিটর দেখতে এরকম হয়ে থাকে। তো এসি সার্কিটে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স বা রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনটাই ব্যবহৃত হয়, কিন্তু ডিসি সার্কিটে কেবলমাত্র রেজিস্টর ব্যবহার হয়। ডিসি সার্কিটে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর ব্যবহৃত হয় না। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা এসি সার্কিট নিয়ে, সেহেতু আমাদের এই তিনটা সম্পর্কেই অল্প বিস্তর জানতে হবে। বিশুদ্ধ রেজিস্ট্যান্স, বিশুদ্ধ আর বা বিশুদ্ধ রেজিস্টর, এটার মানে হচ্ছে এই বিশুদ্ধ রেজিস্টর হচ্ছে এর কারেন্ট এবং ভোল্টেজ দুটোই থাকবে ইনফেজে। ইনফেজ মানে দেখো চিত্রতে প্রথম এই ডায়াগ্রামটা রেজিস্টরকে প্রকাশ করে, যেখানে ভোল্টেজ এবং কারেন্ট একই বিন্দু থেকে শুরু হচ্ছে এবং একই বিন্দুতে এসে শেষ হচ্ছে, আবার একই বিন্দু থেকে নেগেটিভ যে আবার একই বিন্দুতে শেষ হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে রেজিস্টরের ফেজর ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম দেখে বোঝা যাচ্ছে এরা দুজন, ভোল্টেজ এবং কারেন্ট, এটা দুটো উপাদানই একই বিন্দু থেকে শুরু হয়, একই জায়গায় শেষ হয় এবং একই জায়গায় এদের ম্যাক্সিমাম পয়েন্ট এবং মিনিমাম পয়েন্ট এসে থাকে। তাই এটাকে বলে, এই পজিশনটাকে বলে থাকে ইনফেজ পজিশন। তো এটা যদি আমরা ভেক্টর ডায়াগ্রামও দেখে থাকি, এখানে দেখা যাচ্ছে ভোল্টেজটা একটু উঁচু আছে এবং কারেন্টের পরিমাপ একটু কম। এ কারণে এটার ভেক্টর ডায়াগ্রামটায় দেখা যাচ্ছে একই বিন্দুতে আছে, মানে একই সরলরেখায় আছে রেফারেন্স অ্যাক্সিস, এটাকে বলে রেফারেন্স অ্যাক্সিসে আছে, যেখানে ভোল্টেজটা বৃদ্ধি করা এবং কারেন্টটা তার থেকে কম। তাহলে বিশুদ্ধ এল বা বিশুদ্ধ ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়ে থাকবে? কারেন্ট ভোল্টেজের 90 ডিগ্রি পিছনে থাকে। তাহলে 90 ডিগ্রি বলতে দ্বিতীয় ফেজর ডায়াগ্রামটা যদি আমরা দেখি, তাহলে দেখি এখানে বলেছে কারেন্ট ভোল্টেজের পিছনে থাকবে। কত ডিগ্রি পিছনে? 90 ডিগ্রি পিছনে। তাহলে ভোল্টেজটা শুরু হবে নর্মাল গতিতে আগাচ্ছে, ঠিক 90 ডিগ্রি পরে, অর্থাৎ এখানে ফাই অ্যাঙ্গেল বোঝানো হয়েছে সেটাই 90 ডিগ্রি, 90 ডিগ্রি পরে কারেন্ট শুরু হচ্ছে। এটাই হচ্ছে বিশুদ্ধ ইন্ডাক্টরের বৈশিষ্ট্য। তাহলে আমরা এটা যদি ভেক্টর ডায়াগ্রাম দেখি, ভোল্টেজটা রেফারেন্স অ্যাক্সিসে আছে এবং ঠিক 90 ডিগ্রি পরে বা পিছনে কারেন্টের ভেক্টর ডায়াগ্রামটা আঁকা হলো। তারপরে আসে বিশুদ্ধ সি। বিশুদ্ধ সি হচ্ছে বিশুদ্ধ ক্যাপাসিটর। এখানে বলা হচ্ছে কারেন্ট ভোল্টেজের 90 ডিগ্রি আগানো থাকে, অর্থাৎ এটা একেবারে ইন্ডাক্টরের ঠিক উল্টাটা। এখানে কারেন্ট ভোল্টেজের 90 ডিগ্রিতে আগানো থাকবে, অর্থাৎ এখানে এটা ফেজর ডায়াগ্রামটা যদি দেখি, ভোল্টেজটা নর্মাল ভাবেই শুরু হচ্ছে 0 থেকে, কিন্তু কারেন্টটা দেখা যাচ্ছে কি, যখন ভোল্টেজটা 0 তখন কারেন্টটার পিক পয়েন্ট আছে, আবার কারেন্ট যখন 0 তখন ভোল্টেজটা পিক পয়েন্ট আছে। অর্থাৎ বোঝা যাচ্ছে কারেন্টটা কিছু দূর আগে থেকে শুরু হয়েছে, সেই কিছু দূর আগে থেকে শুরু হওয়াটাই হচ্ছে 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে। তো এটার ভেক্টর ডায়াগ্রামটাও
দেখা যাচ্ছে ভোল্টেজটা রেফারেন্স এক্সিসে আছে এবং 90 ডিগ্রির আগে কারেন্টের ভেক্টর ডায়াগ্রামটা ড্র করা হচ্ছে। তো বিশুদ্ধ রেজিস্ট্যান্স, বিশুদ্ধ ইন্ডাক্টর আর বিশুদ্ধ ক্যাপাসিটরের ভোল্টেজ ফেজর ডায়াগ্রামটা যেরকম শিখতে হবে, ভেক্টর ডায়াগ্রামটাও ঠিক সেরকম শিখতে হবে। বিশুদ্ধ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এরা কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে থাকছে, বিশুদ্ধ ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি পিছনে আছে এবং বিশুদ্ধ ক্যাপাসিটরটা কারেন্ট ভোল্টেজের 90 ডিগ্রি আগানো থাকে। অর্থাৎ ভোল্টেজের 90 ডিগ্রি পিছনে থাকতেছে ইন্ডাক্টরে আর আগানো থাকতেছে ক্যাপাসিটরে। এখন আমাদের এই কিছু জিনিসের নাম নতুন করে শিখবো আমরা। বিশুদ্ধ রেজিস্ট্যান্স যেটা আমরা এতদিন জানতাম সেটাকে নর্মালি রেজিস্ট্যান্সই বলা হয়, কিন্তু বিশুদ্ধ ইন্ডাক্টর এবং বিশুদ্ধ ক্যাপাসিটরের যদি রেজিস্ট্যান্স ফর্ম আনতে হয় বা রেজিস্ট্যান্স আকারে লিখতে হয় সেটাকে লিখতে হবে রিঅ্যাক্ট্যান্স আকারে, অর্থাৎ এটার নাম হবে রিঅ্যাক্ট্যান্স। তাহলে বিশুদ্ধ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হবে শুধু রেজিস্ট্যান্স, যেটাকে আর দিয়ে প্রকাশ করব। বিশুদ্ধ ক্যাপাসিটর আর বিশুদ্ধ ইন্ডাক্টরের ক্ষেত্রে এই দুটোর নাম হয়ে যাবে রিঅ্যাক্ট্যান্স, যেটাকে এক্স দিয়ে প্রকাশ করছি। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ইন্ডাকটেন্স, যেটাকে এক্স এল দিয়ে প্রকাশ করব, এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ক্যাপাসিটেন্স বা এক্স সি দিয়ে প্রকাশ করব। তাহলে কোথাও যদি রিঅ্যাক্টেন্স কথাটা উল্লেখ থাকে অবশ্যই আমরা বুঝবো হয় এটা বিশুদ্ধ এল কে প্রকাশ করছে অথবা বিশুদ্ধ সি কে প্রকাশ করছে। কিন্তু আমাদের যদি ইন্ডাকটেন্স কথাটা উল্লেখ থাকে তাহলে আমরা বুঝবো এটা অবশ্যই বিশুদ্ধ বিশুদ্ধ ইন্ডাক্টরকে প্রকাশ করছে। আর যদি কখনো ক্যাপাসিটেন্স কথাটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই এটা বিশুদ্ধ ক্যাপাসিটরকে প্রকাশ করে। আর রিঅ্যাক্টেন্স যদি বলে তাহলে এখানে দুটোই বুঝাবে, এই কারণে এক্স দিয়ে প্রকাশ করছে। আর রিঅ্যাক্টেন্স এবং রেজিস্ট্যান্স এই দুটো অর্থাৎ আর এবং এক্স এই দুটোকে সম্মিলিতভাবে বলা হয় ইম্পিডেন্স, যেটাকে জেড দিয়ে প্রকাশ করে। তাহলে জেড সমান সমান লেখা যায় আর প্লাস জে এক্স। জে আসবে ইমাজিনারি আসছে বিশুদ্ধ এল এবং বিশুদ্ধ সি এর জন্য, তাহলে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্টেন্সের যোগফলটাই হচ্ছে ইম্পিডেন্স। তাহলে যদি কখনো ইম্পিডেন্স বলা থাকে তাহলে আমরা বুঝতে পারি এর ভিতরে রেজিস্ট্যান্সও আছে রিঅ্যাক্টেন্সও আছে। যদি শুধু রিঅ্যাক্টেন্স বলা থাকে তাহলে আমরা বুঝবো এর ভিতরে ইন্ডাকটেন্স আছে ক্যাপাসিটেন্স আছে। যদি ইন্ডাকটেন্স বলা থাকে তাহলে শুধু বুঝবো এখানে ইন্ডাক্টরের কথা বলা হয়েছে, আর ক্যাপাসিটেন্স থাকলে শুধু বুঝবো ক্যাপাসিটরের কথা বলা হয়েছে। তাহলে আমরা এমনি তো সূত্র জানি ওহমস ল থেকে যে রেজিস্ট্যান্সের সূত্র হচ্ছে ওহমস লর অনুপাতে V = IR, এখান থেকে আমরা পাই R = V/I। ঠিক একইভাবে রিঅ্যাক্টেন্সের জন্য সেখানে আর এর জায়গা বসে যাবে x, তাহলে V = IX। এখন IXL যদি থাকে তাহলে বুঝবো এটা ইন্ডাকটেন্সের জন্য, আর IXC যদি থাকে তাহলে ক্যাপাসিটেন্সের জন্য, আর x সমান V/I। ঠিক আর এর জায়গায় x বসে যাবে আর সব গুণাগুণ একই থাকছে। এখন আমাদের বিশুদ্ধ এল যদি দেওয়া থাকে সেখান থেকে রিঅ্যাক্টেন্স বানানোর জন্য সূত্র হচ্ছে এই যে দেখো, ইন্ডাকটেন্সকে একটা নাম, ইন্ডাকটেন্সের আরেকটা নাম বলা যায় ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আর ইন্ডাকটেন্স দুটোই একই কথা। এটা এক্সএল দিয়ে প্রকাশ করছে, এক্সএল সমান হবে ওমেগা গুণন এল। ওমেগার মান হচ্ছে 2πf, ওমেগাকে 2πf বলা হয় এবং এল এর জায়গায় এল বসে গেল। তাহলে যদি শুধু বিশুদ্ধ ইন্ডাক্টর দেওয়া থাকে আমার কোথাও বা শুধু ইন্ডাক্টর দেওয়া থাকে তাহলে সেটাকে যদি আমি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সে নিতে চাই তাহলে এর সাথে 2πf দিয়ে গুণ দিতে হবে। এখানে পাই এর মান ক্যালকুলেটরেই আছে এবং f হচ্ছে ফ্রিকোয়েন্সি। একইভাবে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বা ক্যাপাসিটেন্স xc এটাকে প্রকাশ করা হয় 1/ωc দিয়ে। এখানে ওমেগাটা নিচে থাকবে, তাহলে ওমেগার মান 2πf আর c এর জায়গায় c বসে যাবে। তাহলে আমাদের যদি c দেওয়া থাকে, একটা বিশুদ্ধ ক্যাপাসিটর দেওয়া থাকে, তাহলে সেটাকে যদি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সে কনভার্ট করতে হয় তাহলে 1/ωc তে এই সূত্রে বসায় করতে হবে।
আর এইভাবেই আমরা ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স দুটো যোগ করেই পেয়ে যাব হচ্ছে রিঅ্যাকটেন্স, এবং সেই রিঅ্যাকটেন্সের সাথে রেজিস্ট্যান্স যোগ করেই পাবো হচ্ছে ইম্পিডেন্স। এই যে এই সূত্র অনুযায়ী z ইকুয়াল টু আর প্লাস জে এক্স, বা এই ইমাজিনারি জে কে ওঠানোর জন্য আমরা এটাকে স্কোয়ার করি, রুটের ভিতরে স্কোয়ারের যোগফল থাকে। এই পাশে একটা কনভার্সনের কিছু ছোট ইউনিট দেওয়া আছে, এটা আমি তোমাদের সুবিধার্থেই কনভার্সনের ইউনিটটা দিয়ে রেখেছি। এর থেকে বেশি কিছু আসে না। যদি কখনো 1 মাইক্রোমিটার থাকে, সেটাকে মাইক্রো থেকে মিটারে কনভার্ট করার জন্য 10⁻⁻6 লিখতে হয়। মিলিমিটার থাকলে 10⁻³ লিখতে হয়। সেন্টিমিটার থাকলে 10⁻² লিখতে হয়। এটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে, যে এগুলো ছোট থাকার কারণে এগুলোকে মাইনাস দিয়ে প্রকাশ করছে। এই ইউনিটগুলো ছোট, এই কারণে এটাকে যখন মিটারে পরিবর্তন করব তখন মাইনাস চলে আসে। কিন্তু যদি থাকে কিলোমিটার থাকলে 10⁻³ দিয়ে গুণ হবে, 10⁻³। যদি এখানে মেগামিটার থাকলে 10⁻6 দিয়ে গুণ হচ্ছে। এখানে মিটারের জায়গা যেই কোনো অনুপাত হতে পারে, আমাদের যেমন ইন্ডাক্টরের হেনরি হতে পারে, ক্যাপাসিটরের ফ্যারাডে হতে পারে, রেজিস্ট্যান্সের ওহম হতে পারে। এখানে একটা জাস্ট তোমাদের সুবিধার্থে এই একটা চার্ট বানিয়ে দিয়েছি, তোমরা অঙ্ক করার সময় এটা উপকার পাবে। এখন সেই অঙ্কের কথা বললাম এবং অঙ্ক হাজির। অঙ্কে দেখো প্রথম প্রশ্নটাই কি বলেছে, একটি আরএল সিরিজ সার্কিটে, অর্থাৎ আরএল যখন চলে আসবে তখন আমরা বুঝে যাবো এটা একটা এসি সার্কিট, কারণ আরএলসি মানেই হচ্ছে এসি সার্কিট। বাট এখানে বলেছে আরএল, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর আছে, তাহলে ইন্ডাক্টর থাকলে এটা অবশ্যই একটা এসি সার্কিট। এখানে ক্যাপাসিটরের কথা বলে নাই। তাহলে আবার পড়ি প্রথম থেকে। একটি আরএল সিরিজ সার্কিটে রেজিস্ট্যান্স 20 ওহম দেওয়া আছে এবং ইন্ডাকটেন্স 10 মিলি হেনরি দেওয়া আছে। উক্ত সার্কিটের ইম্পিডেন্স কত? তাহলে দেওয়াই আছে রেজিস্ট্যান্সের ওহম দেওয়া আছে, ইন্ডাকটেন্স দেওয়া আছে 10 মিলি হেনরি, অর্থাৎ এটাকে এল দেওয়া আছে। হেনরি মানে এল এর একক হেনরি। তাহলে এটার ইম্পিডেন্স কত? ইম্পিডেন্স হচ্ছে জেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখে ফেলি, দেওয়া আছে উপাদানগুলো। আর 20 ওহম, এল 10 মিলি হেনরি। এখন এই মিলিকে আমার কনভার্ট করতে হবে নর্মাল হেনরিতে, তাহলে মিলিকে কনভার্ট করতে গেলে 10⁻³ গুণ করতে হয়। 10 যেহেতু সামনে আছে, সেই 10টা সামনে বসে যাবে, মিলির জন্য 10⁻³ লিখলাম। আর ইকুয়াল টু জেড কত সেটা চেয়েছে। এখন আমরা এইখানে জেড এর সূত্র জানি আর প্লাস জে এক্স। এখন এক্স তো জানি না, আমাদের দেওয়া আছে এল কিভাবে বুঝলাম? হেনরি দেওয়ার কারণে। তাহলে প্রথমেই আমাকে এক্স বের করে নিতে হবে। তাহলে এখানে যেহেতু দেখো আর এল, অর্থাৎ এখানে খালি ইন্ডাক্টর আছে, এখানে যেহেতু ক্যাপাসিটর নাই, তাহলে ইন্ডাক্টরের সূত্রটাই বসবে, অর্থাৎ এক্সএল বের করতে হবে। এক্সএল এর সূত্র হচ্ছে 2 পাই এফ এল। তাই 2 গুণন পাই গুণন ফ্রিকোয়েন্সি 50, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ফ্রিকোয়েন্সি 50। যদি ফ্রিকোয়েন্সি এখানে বলে দেয় প্রশ্নে, তাহলে আমরা সেই ফ্রিকোয়েন্সি নিয়েই কাজ করব, আর যদি কখনো বলে না দেয় ফ্রিকোয়েন্সি, আমরা 50 ধরে কাজ করব। এই প্রশ্নে ফ্রিকোয়েন্সি বলে দেয়নি, তাই আমরা 50 লিখে ফেলেছি। এরপরে এল এর মান বসবে। এল এর মান আমরা প্রস্তুত করে রেখেছি, ওটাই বসে গেল 10 × 10⁻³ এটা আমরা যদি ক্যালকুলেটরে পুট করি, আমরা অ্যান্সার পাবো 3.141 ওহম। এককটা হয়ে যাবে কিন্তু ওহম। এক্স এ কনভার্ট করে ফেললে সেটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে, অর্থাৎ এটারও একক হয়ে যাবে ওহম। এখন এক্স এল পেয়ে গেলাম। এখন এক্স এল পাওয়ার পরে ইম্পিডেন্সের সূত্র হচ্ছে জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্স, অর্থাৎ √r² + x²। আর এর মান হচ্ছে 20, হোল স্কোয়ার বসবে এটার উপরে। আর এক্স এর মান আমরা পেলাম 3.141, এটার উপরে স্কোয়ার বসবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যেটা অ্যান্সার পাবো 20.24 ওহম, সেটাই হবে আমার ইম্পিডেন্স। ইম্পিডেন্সের এককও ওহম। কারণ একটা জিনিস আমরা মনে রাখবো, এককের ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবো,
আর এরও একক ওহম, এক্স এর একক ওহম, তাহলে দুটো ওহম যোগ করলে ইম্পিডেন্সের একক ওহমই আসবে। আর যেখানে মিলি হেনরি দেওয়া আছে, হেনরি দেওয়া থাকলেই আমরা বুঝে যাব এটা ইন্ডাকটেন্স ফর্মে নাই বা রিঅ্যাকটেন্স ফর্মে নাই, এটা আছে ইন্ডাক্টর ফর্মে, বা যদি ফ্যারাডে দেওয়া থাকে তাহলে বুঝবো এটা ক্যাপাসিটর ফর্মে আছে। তাই ওই দুটোকে অবশ্যই অবশ্যই রিঅ্যাকটেন্স ফর্মে অর্থাৎ এক্স এর ফর্মে আনতে হবে। আচ্ছা, তারপরের একটা অঙ্ক আছে, এখানে দেখো কি বলেছে, 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরের মাঝে 603 মিলি অ্যাম্পিয়ার 800 হার্জের কারেন্ট প্রবাহিত হয়, ক্যাপাসিটরের আড়াআড়ি পটেনশিয়াল কত হবে? তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা একটা ক্যাপাসিটর দেওয়া আছে। ক্যাপাসিটর কেমনে বুঝলাম, এখানে ফ্যারাড দেওয়া আছে এবং বলছেও যে এটা ক্যাপাসিটরের মাঝে কারেন্ট কত 603 এবং ফ্রিকোয়েন্সি 800, ক্যাপাসিটরের আড়াআড়ি পটেনশিয়াল কত হবে? আড়াআড়ি পটেনশিয়াল মানে এটার ভোল্টেজ কত হবে? তাহলে দেওয়া আছে, এগুলো লিখি। সি হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এখন মাইক্রোকে কনভার্ট করতে গেলে লিখতে হয় 1 × 10⁻⁶, কারণ মাইক্রোকে 10⁻⁶ লিখতে হয়, আর 1 এর জায়গায় সেই 1টা বসে গেল, ফ্যারাডের একক ফ্যারাডই থাকছে। কারেন্ট আই দিয়ে প্রকাশ করছি 603 মিলি অ্যাম্পিয়ার, এই মিলিকে আবার নর্মাল রূপে নিতে হবে অর্থাৎ 10⁻³ দিয়ে গুণ করতে হবে। ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে 800 হার্টজ, তাহলে এটার ভোল্টেজ কত? এখন আমরা ভোল্টেজের সূত্র আমরা বের করতে গেলে আমরা ওহমের সূত্র জানি, V = IX। তাহলে এখানে যেহেতু ক্যাপাসিটরের ভোল্টেজ বের করতে হবে তাহলে V = IXC বসবে, তাহলে V = IXC সূত্রে ভোল্টেজটা পাবো, কিন্তু XC তো আমরা জানি না, তাই XC টা আগে বানায় নিতে হবে। তাহলে XC সমান 1/2 পাই FC, সেখান থেকে আমরা লিখতে পারি 1/2 × পাই × ফ্রিকোয়েন্সি এখানে 800 দেওয়া আছে, এখানে যেহেতু দেওয়া আছে সেটাই লিখতে হবে, আমরা এখানে নতুন করে নিজেরা বানাতে পারবো না, তাই 800 লিখলাম, গুণন সি, সেই ক্যাপাসিটরের মানটা দেওয়া বানিয়ে রেখেছি সেটাই লিখে দিব 1 × 10⁻⁶। এটা পুরোটুকু ক্যালকুলেট করলে আমরা ক্যাপাসিটেন্সের রিঅ্যাকটেন্স পাবো, ক্যাপাসিটরের রিঅ্যাকটেন্স এটা হচ্ছে 199 ওহম, এক্সি এর এককও ওহমে পরিণত হলো। এখন সেই ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি V = IXC, I এর মান দেওয়া আছে 603 × 10⁻³ অ্যাম্পিয়ার, 603 × 10⁻³ গুণন 199 যেটা হচ্ছে XC এর মান, ক্যালকুলেট করলে আমরা পাই 120 ভোল্টেজ। তাহলে এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের আড়াআড়ি পটেনশিয়াল বা ক্যাপাসিটরের ভোল্টেজ। তো এই চ্যাপ্টারে আমাদের এরকম ছোট ছোট ম্যাথ দিবে, এই চ্যাপ্টারে ম্যাথ দেওয়ার ক্ষেত্রে আমাদের ভুল হবে যেসব জায়গায়, সেটা হচ্ছে ক্যাপাসিটর দেওয়া থাকলে আমরা ভাবতে পারি এটাই হচ্ছে এক্স, কিন্তু আসলে এটা এক্স না, এটা এক্স বানায় নিতে হবে। তাই দেখো, সি দেওয়া থাকলে এক্স সি বানিয়ে নিতে হচ্ছে, আমরা এই ম্যাথে এক্স সি বানিয়ে নিয়েছি। আবার এর আগের ম্যাথে দেখো এল দেওয়া আছে, সেটাকে এক্স এল বানিয়ে নিয়েছি। আমাদের এক্স এল এবং এক্স সি নিয়েই কিন্তু কাজ, শুধু এল বা শুধু সি নিয়ে কাজ হচ্ছে না। তারপরে যদি ইম্পিডেন্স চাই, ইম্পিডেন্সের সূত্র হচ্ছে Z = R + jx, ওখানে মানটা বসায় দিব, বা √R² + x², এখানে মানটা বসায় দিব, মান বসায় দিয়ে পেয়ে যাচ্ছি। এবং অবশ্যই Z এর একক হবে ওহম, যেহেতু x এবং R দুটোর এককই ওহম। আর যদি আমাদের কখনো ভোল্টেজ চাই বা কারেন্ট চাই, তাহলে সেই ওহমের সূত্রে বসায় দিব। ওহমের সূত্র আমরা জানি V = IR, সেই R এর পরিবর্তে এসে যাবে সব x, xl চাইলে xl, xc চাইলে xc। আর অবশ্যই অবশ্যই আমাদের যদি মাইক্রোফ্যারাড থাকে বা মিলি অ্যাম্পিয়ার থাকে, এই দুটোকে কনভার্ট করে নর্মাল স্টেটে আনতে হবে। এ কারণে আমরা যে একটা ছোট বক্স করে দিয়েছি, এই বক্সটা বারবার আওড়াইলে বা আমরা শিখে ফেললে আমাদের নিজেদের সুবিধা হবে। বিশেষ করে এই স্লাইডটার আমাদের মাথায় রাখতে হবে, এখানেই আমাদের সব সূত্র দেওয়া আছে এবং এখানে আমাদের সব হিসাবও ক্লিয়ার করে দেওয়া আছে। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ বোর্ডে এসেছে সবকিছু করে ফেলতে হবে এবং এই ম্যাথ করে
বইয়ের সাথে উত্তর যদি না মিল হয় কোনোটাই ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু নিজেরা করে আমাকে দেখালেই হবে।